তাকে আমার কাছ থেকে টাকা নিতে হয়। আমি তার কাছ থেকে চাই না যে আমাকে দাও 2 টাকা, তো সে আমার কাছ থেকে চায় যে আমাকে দাও। তার মানে নারীর ক্ষমতায়ন হয়। হ্যাঁ অবশ্যই দরকার। আমি চাই প্রত্যেকটা নারী এরকম পরিশ্রমী হোক এবং প্রত্যেকটা বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি পালুক, নিজে স্বয়ংসম্পন্ন হোক, এটাই আমি চাই। হ্যাঁ নারী সমাজ সবারই দরকার তার স্বামীর পাশে সহযোগী হয়ে দাঁড়ানো। প্রতিটা নারীরই দরকার তার হচ্ছে, যেহেতু আল্লাহ তার হাত দিছে, পা দিছে, একটা মাথা দিছে, বুদ্ধি আছে, করে খাওয়ার ক্ষমতা আছে, কেন সে বসে থাকবে? আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। আমি এই কথাটা দিয়ে প্রমাণ করতে চেয়েছি যে আমাদের দেশের নারী, শুধু আমাদের দেশ না, গোটা বিশ্বের যে নারী সমাজ, আমাদের এই সমাজ উন্নয়নে যে কাজ করে সেটাকে কিন্তু আমরা স্বীকৃতি দেই না। কিন্তু আবার এই কবি বলেছেন, এ বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছেন নারী, অর্ধেক তার নর। এই কথাগুলো বলে আমরা শুধু মেয়েদেরকে, নারী সমাজকে আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করি, কিন্তু স্বীকৃতি দেই না। কিন্তু আজকে আমি এমন এক জায়গায় এসেছি, এখানে এক যুব নারী একটি ছোট্ট খামার গড়ে তুলেছেন, কিন্তু তার স্বামী তাকে স্বীকৃতি দিয়েছে এলাকাবাসী। আসুন তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি শুনলাম আপনি বেশ কিছুদিন থেকে গরু পালন করছেন। হ্যাঁ। তো কতদিন আগে থেকে শুরু করলেন এটা? আমি 2020 সালে করোনার পর থেকে, যখন করোনা হলো তখন থেকেই গরু পালন করা শুরু করছি। তার মানে করোনা শুধু কর্মসংস্থান কেড়ে নেয়নি, নতুন করে কর্মসংস্থান সৃষ্টিও করেছে। জি। আবার নতুন নতুন পথ দেখিয়েছে আমাদের এই মানুষকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি সেইখান থেকে শুরু করলেন। প্রথমে কিভাবে শুরু করলেন? প্রথমে আমি আমার আগে অবশ্য এমনি গরু ছোটখাটো পালা অভ্যাস ছিল, আর আমি কাজের প্রতি আগ্রহী ছিলাম। আমি জব করতাম, তো করোনার কারণে জবটা অনেকটা সংক্ষিপ্ত হয়ে যায়, হাতে টাকা কমে যায়। তখন চিন্তা করলাম সময়টা কিভাবে কাজে লাগাবো ইত্যাদি চিন্তা করতে করতেই আমি এরকম 2টা গরুর খামারে গেলাম, যা দেখলাম তারা কিভাবে গরু পালে, কেমন করে। তো একজন আমার পরামর্শ দিল যে দুধওয়ালা গরু কিনলে দুধটা বিক্রি করলে প্রতিদিন টাকা আসবে, ওই টাকা দিয়ে খাবার কিনিয়ে গরুটা হচ্ছে পালন করতে পারবে। এই চিন্তা করে এই মাথায় নিয়ে আমি একটা গরু কিনলাম আর কি। কত দিয়ে? 1,62,000 টাকা দিয়ে আমি একটা দামুর গরু কিনি, বাচ্চা পেটে। আচ্ছা। গাভীটা নিয়ে আসার পর 10 দিন পরে আমার একটা দামুর বাছুর হয় গাভীটা থেকে, এবং গাভীটা আমার 16 কেজি পরিমাণ দুধ দেয়। আচ্ছা। এই ও পালন করতে আমার খুব কষ্ট হয়েছে আর কি। প্রথম অবস্থায় ও খাইতে চাইতো না, ও খাবার অনেক কষ্ট করে খাওয়ানো হয়েছে। এরকম করতে করতে ওর কাছ থেকে আমি প্রায় 4টা বাচ্চা পাই গাভীটা থেকে। এই 4টা বাচ্চা থেকে আমার হলো আর কি গরু পালন করা শুরু হয়ে গেল, মানে গরুর প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হলো। আচ্ছা। তখন আমি দুধ দোহাই, একাই সব করি, আমার হাজবেন্ড সহযোগিতা করে। এইভাবেই তখন ঘাস কিনে নিয়ে আসতাম। আচ্ছা, কিন্তু এখন আপনার খামারে গাভী দেখছি না, কিন্তু আমি এখন দেখছি বাছুর। তো আপনি গাভী থেকে বাছুর কেন পার হলেন? গাভী পালন করতে যা দুধ দোহানোটা একটা কষ্টকর, প্লাস দুধ বিক্রি করাটা ঝামেলা। আমাদের গ্রাম এলাকায় যে ট্যাঙ্কিওয়ালারা আসে, এরা দুধের দামটা আমাদেরকে কম দেয়। আচ্ছা। আর আমার হাজবেন্ড, আমার ছেলে, তারা চায় না বাজারে নিয়ে যাইতে, দুধটা সময় পায় না, প্লাস তাদের মানসিকতারও সমস্যা, তারা নিয়ে যেতে চায় না বাজারে। এতে করে আমার দেখা যাচ্ছে যে খাবারের দাম, তাতে করে আমি দুধ দিয়ে পোষাইতে পারতেছি না, যেহেতু আপনার এলাকার দাম কম। হ্যাঁ, গাভী পালন করা এলাকায় দাম কম, প্লাস কোনো জায়গাও নাই যে সেখানে আমরা দুধটা দেব। যেমন অন্যান্য শহর এলাকায় আপনার ব্রাক আছে, মিল্ক ভিটা আছে, বিভিন্ন আছে, কিন্তু গ্রাম এলাকায় এটা নেই। বিধায় দুধের কারণে গাভী আমি তুলে দিলাম আর কি, যে না আসলে আমার এটা হচ্ছে না, যেহেতু দুধটা আমি বিক্রি করতে পারি না। আর ওই টেনশন নিয়ে আমার থাকতে হয় সমস্ত দিন। দুধটা হলো, আমি দুধটা কই রাখবো, কাক দেবো, কিভাবে বিক্রি করবো, একটা বাড়তি টেনশন। তারপর বাছুর চলে আসে। এই কারণেই আমি গাভীগুলো বিক্রি করে দিয়ে এই যে বাছুর নিয়ে আসছি এবার। আচ্ছা, আপনার পড়াশোনা? আমি ডিগ্রি পাস করছি, জব করি মাঝে মাঝে, এই গরু পালার কারণে আর করতেছি না। আমাদের দেশে যখন ছেলে মেয়েরা যারা নতুন কর্মসংস্থান খুঁজছে, তখন তারা ডেইরি ফার্ম করার জন্য আগ্রহী হন। কিন্তু আমরা তো গ্রাম প্রধান দেশ বাংলাদেশ, এদেশের শতকরা 78 জন মানুষ গ্রামে বাস করেন। আর এই গ্রামীণ পরিবেশে কিন্তু অধিক পরিমাণ দুধ যদি কেউ উৎপাদন করতে চায়, আর সেই দুধের দাম যদি তারা যথাযথভাবে না পায়,
তাহলে কিন্তু এই ডেইরি সেক্টরটা মুখ থুবড়ে পড়বে, এবং পড়ছেও তাই। আপনারা নিজে ছিলেন, একজন গ্রাজুয়েট মেয়ে একটা গরু থেকে যখন 16 লিটার দুধ বের করলো, কিন্তু সেই দুধ বিক্রি করার জায়গা পেল না, তখন সে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হলেন। তো আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার জন্য সবিনয় অনুরোধ করব, যাতে করে আমাদের এই নতুন নতুন ছেলেরা যারা এই সেক্টরে আসতে চায়, বা যে মেয়েরা এই সেক্টরে আসতে চায়, তারা যেন হতাশ না হয়, তারা যেন শুরুতেই মুখ থুবড়ে না পড়ে। তাহলে কি হবে, ওই ছেলে যেমন কর্মবিমুখ হবে, আবার গরু পালন থেকে সরে আসবে, আর সৃষ্টি হবে সমাজে নানাবিধ সামাজিক সমস্যা। সুতরাং সামাজিক সমস্যা দূরীকরণের লক্ষ্য হলেও আসুন না আমরা সবাই মিলে এই সেক্টরটাকে ভালো করে তুলি, যাতে করে নতুন নতুন শিক্ষিত ছেলেমেয়েরা এখানে যোগ দেয় এবং একটা স্মার্ট আয় করেন। আপনি গ্র্যাজুয়েশন করেছেন, আবার একটু চাকরিও করেছেন হয়তো কোনো এনজিওতে। তো চাকরি করার সময়ে যে স্যালারি আপনি পেতেন তার চেয়ে কি এখন কম পান নাকি বেশি পান? আর একটা বিষয়, একটা গ্রাজুয়েশন করা মেয়ে এই যে কাজটা করছেন আপনি, তাতে কি আপনার মান সম্মান কমে যাচ্ছে নাকি হেয় মানসিকতায় আপনি আছেন, কোনটা? চাকরি করলে মাস গেলে স্যালারি পাওয়া যায়, তার একটা হিসাব থাকে যে আমি আসলে জব করতেছি, এত টাকা পাচ্ছি। আর বাড়িতে যেহেতু গরু পালন করি, ওইভাবে আসলে আমরা টাকাটাকে হিসাবও করি না, মূল্যায়নও করি না। কারণ আমি তো আমার সংসারের অন্যান্য কাজের পাশে ওইটা করতেছি, এজন্য কখনো ওইভাবে হিসাব করা হয়নি যে আসলে আমি মাসে ইনকাম করি না 6 মাসে ইনকাম করি, আসলে আমি কত টাকা ইনকাম করি, এটা হিসাব করা হয়নি। তবে কি স্যালারির চেয়ে বেশি পাচ্ছেন না কম? ভালো আছেন না খারাপ আছেন? না, বাড়িতে পরিবার নিয়ে যেহেতু আছি, এই দিক দিয়ে ভালো আছি আর কি। তার মানে স্বামী আছে, সন্তান আছে, বিশেষ তার পাশাপাশি অন্যান্য কাজ করতে পারছি আমি। আর যখন আমি জব করছি তখন তো আমি সংসার থেকে বাইরে ছিলাম, পরিবার থেকে বাইরে ছিলাম, তাদেরকে রান্না বান্না করে খাওয়াইতে পারিনি, অন্যান্য কাজ করতে পারিনি, কাজ করতে হলে ছুটি নিয়ে আসতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তখনকার চাইতে ভালো আছে। তো আসুন আমরা দেখি কয়েকটা। আর আমি গ্রাজুয়েট হিসাবে যে কাজ করতেছি, এটা নিয়ে আমার কোনো আত্মসম্মানের সমস্যা নেই। আমি খুব মানে উৎসাহ নিয়ে কাজ করি, আমার খুব ভালো লাগে। তো এখন আপনার খামারে কয়টা বাছুর আছে? আমার খামারে এখন মোট 13টা গরু আছে, তার মধ্যে আরি বাছুর আছে, আমার হচ্ছে এরে বাছুর আছে 9টা কিনেছি। কত দিয়ে? এটা আমি 42,000 টাকা দিয়ে কিনেছি। আচ্ছা, গরুটাকে কিনে নিয়ে এসে কি খামারে তুললেন, এভাবে সেটা তুলে দিলেন নাকি অন্য কোনো কাজ করেছিলেন আপনার? হ্যাঁ, নিয়ে আসি তো প্রথমে খামারেই তো তুলছি, তোলার পর ওকে কৃমিনাশক দেওয়া হয়েছে, পরের দিন আনছি তো সন্ধ্যার দিকে, আনিয়ে বাঁধা হয়েছে, পরের দিন দুপুরবেলা গোসল করানো হয়েছে। তখন কি আর কোনো গরু ছিল না এটাই? না, আরো গরু ছিল। আরো ছিল। আমার তো মনে হয় এখানে একটু ভুল হলো, কারণ গরুটাকে এই বাছুরটা যেহেতু হাট থেকে আসছে, তার শরীর থেকে অনেক ব্যাকটেরিয়া বা ভাইরাস আসতে পারে, সেটা পরিষ্কার করে দিতে হবে, তারপরে সেটা তুলতে হবে। নিয়মটা হচ্ছে 7 দিন কোয়ারেন্টাইন করা, মানে আলাদা জায়গায় রাখা। আচ্ছা, কিন্তু সেটা এটা কত দিয়ে কিনেছেন? এটা আমি 40 দিয়ে কিনছি। আচ্ছা, কতদিন আগে? এটা ফেব্রুয়ারি 2 তারিখে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এটা এটাও 40 দিয়ে কিনছি। এটা ফেব্রুয়ারি একবারে কয়টা নিয়ে আসছেন? একবারে 4টা নিয়ে আসছি। আচ্ছা, এইটা সহ আরো একটা আছে তাহলে আসলে। জি জি। আচ্ছা, ওইটা এটা 36,000 দিয়ে নিয়ে আসছি ওই দিনই। হ্যাঁ। আচ্ছা, তো এই যে আপনি 4টা একবারে কিনলেন, এই যে টাকাটা, এটা কি আগের সেই গাভী বিক্রি করা? জি, গাভী বিক্রি করা টাকা। আপনি আর পরে কোনো ক্যাশ এখানে ইনভেস্ট করেন না? করছি। কিছু করছেন না? কত করে নিয়েছে একটা? এই দুটো, একটা 40, একটা 38। আচ্ছা, তো ওই নিয়ে আসার পর এগুলো আপনি সেটা তো ওইভাবে উঠেছেন? হ্যাঁ হ্যাঁ, একই ভাবে উঠাইছে। আচ্ছা, এই যে বাছুরে যে আপনি পার হলেন, বাছুরের ব্যাস এর আগে কয়টা করেছিলেন নাকি এটাই প্রথম বাছুর? এটাই প্রথম। আচ্ছা, এখন দেখছেন বাছুরটা কেমন হয়, তাই তো? জি। আচ্ছা, আমরা আরো বাইরে আছে সেগুলো দেখবেন। হ্যাঁ, আমরা এখন ওনার কাছ থেকে শুনবো যে আসলে ডেইরি থেকে বাছুরে পার হলেন কেন? অন্য পদ্ধতি ছিল গরু পালন, যেমন মোটাতাজাকরণ বা গাভী পালন করা, কিন্তু বাছুরে কেন আসলেন আমরা শুনি ওনার কাছ থেকে। আমি মূলত বাছুরে আসলাম এই জন্যই যে বাছুর গরুকে একটু খাবার কম দিতে হয়, তাতে করে হয়তো বা ব্যয়টা আমার একটু সাশ্রয়ী হবে। তারপরে ওদের দেখাশোনা করা, আমি সহজে ওদের কাছে যাইতে পারবো, যেহেতু গরুর কাছে যাইতে হয়, ওদের পরিচর্যার বিষয় আছে, আমি সহজে ওদের কাছে যাইতে পারবো, ওদের নাড়াচাড়া করতে পারবো। এই কারণেই আমি মূলত বাছুর গরু পালার উৎসাহী হলাম আর কি। আমি যদি ভালো করে বাঁধি রাখিয়া, খাবারটা রেডি করে রাখিয়া, আমি একদিনের জন্য হলেও যাইতে পারি কোথাও, যে না ঠিক আছে খাবার রেডি আছে, কাউকে একটু দায়িত্ব দিলাম যে আমার বাছুর গরুগুলো থাকলে একটু খাবার দেন, একটু গোসল করেন, আমি কালকে আসতেছি, আমি যাইতে পারি। কিন্তু আসলে গাভী থাকলে আমার সেটা সম্ভব হতো না। এবং এটা কত দিয়ে কিনেছেন? এটা 40 দিয়ে কেনা হয়েছে। কতদিন আগে? এটা 25 তারিখে কেনা হয়েছে ফেব্রুয়ারির।
আচ্ছা, তার মানে 8-10 দিনের মধ্যে সব হয়ে গেছে। হ্যাঁ, এটা বকনা। আপনি বকনাটা কিনেছেন না বাড়ির? এটা আমার বাড়ির, কিনিনি। আচ্ছা, এর বয়স কত? এর বয়স 6 মাস। এটা 38। আচ্ছা, এখন আপনার বাছুর একটু দেখলাম আরো বাকি আছে জায়গাটা। এখন প্রতিদিন কি কি খাবার দিচ্ছেন এবং কিভাবে এর পরিচর্যা করছেন আপনি? আমরা প্রতিদিন 2 বেলা করে খাওয়াই। ব্র্যান্ড দেন আর কি দেন? হ্যাঁ, ব্রান দেই, ভুসি দেই। ব্রান দেওয়া হয় 250 গ্রাম, আলু দেওয়া হয় 250 গ্রাম, 250 গ্রাম ভাত, খুদের ভাত, আচ্ছা, তারপরে ভুসি দেওয়া হয় 1/2 কেজি। এই মিলে একটা খাবার তৈরি করা হয়। সেটা আপনি দিনে 2 বার খাওয়ান? হ্যাঁ, এটা সকালে খাওয়াই, আবার রাত্রে বেলা আবার ওই পরিমাণ খাবার যে আপনি তাহলে প্রতি সন্ধ্যায় দিচ্ছেন হচ্ছে সব মিলে 1.5 কেজি 1.5 খাবার। কেজি খাবার দিচ্ছেন? সকালে দিচ্ছি 1.5 কেজি, রাতে দিচ্ছি 1.5 কেজি। তাহলে এই 1.5 কেজি খাবারের দাম কত পড়ছে? আপনাকে হিসাবটা করছেন সেইভাবে? মানে 1.5 কেজির কত দাম পড়ছে সেটা হিসাব করে নাই, তবে মাসে কত টাকা ওদের প্রতি খাবার খরচ হচ্ছে সেটা আমি হিসাব রাখছি এবার। বলেন দেখি কত? যেমন ফেব্রুয়ারিতে নিয়ে আসার পরেই ফেব্রুয়ারিতে আমি ওদের খড়টা আর এটার দাম বাদ দিয়ে, আলুটার দাম বাদ দিয়ে ওদেরকে আমি 16,000 টাকা খাওয়াইছি এক আমার মাসে? সব গরুকে। হ্যাঁ, আচ্ছা, এক মাসে। আবার তাহলে সেক্ষেত্রে ফেব্রুয়ারি আপনার মোট গরু কয়টা আছে? হ্যাঁ, 13টা গরু আছে আমার। আচ্ছা, তো 13টা গরু আপনার খরচ হলো এক মাসে 16,000 টাকা 16,000 খাওয়াইছি। টাকা। আচ্ছা, আর পরের মাসে কত খরচ? পরের মাসে আরো বেশি খাওয়াইছি। পরের মাসে আমি প্রায় 25,000 টাকা খাওয়াইছি ওদেরকে। আচ্ছা, মাসে। তাহলে এইভাবে খাওয়াচ্ছেন আপনি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার যেহেতু বাণিজ্যিক ভাবে আপনি খামারটা শুরু করেছেন, বিধায় আপনাকে হিসাবটা কিন্তু একটু ভালো করেই করতে হবে। এগুলো ওষুধপাতি সহ সব সহ এগুলো হিসাব রাখছি আর কি। আচ্ছা, আচ্ছা, আমরা একটু ভিডিওটা বন্ধ করে দামটা দেখলাম। দেখার পর আমরা হিসাবটা কি পেলাম? তাহলে প্রতিদিন কত খরচ হচ্ছে একটা গরুর পিছনে, একটা বাছুরের পিছনে? 143 টাকা পেলাম। 143 টাকা পেলাম আমরা। কিন্তু এখানে ঘাস আর খড় বাদ। হ্যাঁ। ঘাসটা কি আপনার জমির? হ্যাঁ, ঘাসটা আমার জমির। কতটুকু করে ঘাস খাওয়ান? 1 ঘাস কেজি? 1 কেজি করে খায়। তাহলে 1 কেজি ঘাসের দাম কত? আচ্ছা, বুঝলাম 150 টাকা হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি 150 টাকা আপনার প্রতি বাছুরে প্রতিদিন খরচ হয়। হ্যাঁ। তাহলে একটা বাছুর আপনি কতদিন রাখবেন? নিয়ত করছি তো 3 মাস রাখার। 3 মাস রাখবেন। জি। তো তাহলে এটার একটা খরচ আছে, তারপর আবার বিক্রি আছে। হ্যাঁ। সুতরাং লাভের অংশটা যেহেতু আমরা এখনো পাই নাই, উনি এই বাছুরের খামারে নতুন বিধায় এটা পরবর্তী যদি কখন বিক্রি করার সময় আমি চেষ্টা করব আপনাদের এই প্রতিবেদনটার পুনরাবৃত্তি করার জন্য। আমরা দেখলাম উনি আলু এবং ভাত এই দুটো জিনিস খাওয়ান, যেটি মোটেই গবাদির খাদ্য না, গবাদি পশুর খাদ্য না। আমি ওনাকে বলবো এগুলো আপনি খাওয়াবেন না। তারপরও আমার কথা আপনার শোনার দরকার নাই। আপনার উপজেলায় প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় আছেন, ওনার কাছ থেকে শুনে নেবেন যে আলু এবং ভাত খাওয়ানো যাবে কি না। তা এখন আসেন যে উনি যে 150 টাকা করে খরচ করছেন প্রতিদিন একটা বাছুরের পিছনে, এটা কতটুকু যৌক্তিক হচ্ছে আমরা একটু দেখ। এর ওজন 60 থেকে 65 কেজি হতে পারে। তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে প্রতি কেজি মাংসের জন্য প্রয়োজন 1 গ্রাম প্রোটিন। আর প্রতিদিন যদি দেশি গরুর ক্ষেত্রে যেটা বলবো আমরা, মোটামুটি 500 গ্রাম যদি মাংস বৃদ্ধি করতে চাই, তাহলে আরো 200 বা 250 বা 80 গ্রাম প্রোটিন পর্যন্ত লাগতে পারে। তাহলে এখানে দেখা গেল মোট প্রোটিন লাগছে প্রায় 350 গ্রাম প্রোটিন। এই 350 গ্রাম বা 300 গ্রাম প্রোটিন লাগতেছে। এর জন্য খাবার দরকার, যদি দানাদার খাবারটা প্রপার হয় তাহলে লাগে হলো 1 কেজি দানাদারে থাকে 200 গ্রাম প্রোটিন। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 1.5 কেজি দানাদার খাবার দিতে পারি। সুতরাং আমরা যা বুঝলাম, হিসাব আমরা যতটুকু পেলাম, তাতে আমার মনে হচ্ছে খাওয়ার পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। এতটা না দিলেও চলে। তারপরও আমি সম্মানিত নতুন নারী খামারি ভাইকে বলবো যে আপনি এই হিসাবটা আপনি অবশ্যই আপনার উপজেলা যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখানে গিয়ে আপনি হিসাবটা করে নেবেন। তাহলে আপনার গরুগুলো স্বাস্থ্য ঠিক থাকবে কিনা, বা এই অবস্থায় ঠিক হবে কিনা, লাভ হবে কিনা, কি করা উচিত, এই বিষয়টা আপনার কাছে জেনে নিয়ে করলে আমার মনে হয় সেক্ষেত্রে ভালো হয়। এটা 41 দিয়ে কিনছি। আচ্ছা, আচ্ছা। তো ভিতরে ওগুলো দেখলাম। এছাড়াও আপনার গাভী আছে একটা, পুরাতন জি, আপনি বলবেন আপনার এলাকায় আপনার সম্পর্কে মতামতটা কি, ভালো না খারাপ? কারণ আপনি একজন শিক্ষিত মেয়ে, আর একসময় চাকরি করতেন, এখন সংসার করছেন। না, আমার এলাকায় এখন আমাকে দেখি কেউ কোনো আগ্রহী কিনা আমি আসলে ওইভাবে কারোর সঙ্গে, আর গ্রাম তো ওইভাবে আমি কারোর কাছে ওইভাবে যাইনি। আর আমি এর আগে যেহেতু জব করছি, আমি ওইভাবে কারোর কাছে যাই ওইভাবে বসিয়ে গল্প করার মতো সময় আমার নেই। আর কে সমালোচনা করলো বা কে করলো বা কে করলো না, কে ভালো মনে করলো কি করলো না, ওটা নিয়ে আমার অত মাথা ব্যথাও নেই। আচ্ছা, আমাদের দেশে তো যে পরিমাণ জনসংখ্যা তার অর্ধেক হচ্ছে নারী।
তাহলে এই নারী সমাজকে বসে রেখে কি একটা দেশের উন্নয়ন করা যায়? কখনোই না, একটা সংসারের উন্নয়ন করা যায়? কখনোই সম্ভব না। তাহলে এই নারী সমাজকে আপনার পক্ষ থেকে কিছু বলার আছে কি? অবশ্যই বলার আছে। একটু বলবেন প্লিজ। হ্যাঁ, নারী সমাজ সবারই দরকার তার স্বামীর পাশে সহযোগী হয়ে দাঁড়ানো। প্রতিটা নারীরই দরকার তার তার হচ্ছে, যেহেতু আল্লাহ তার হাত দিছে, পা দিছে, একটা মাথা দিছে, বুদ্ধি আছে, করে খাওয়ার ক্ষমতা আছে, কেন সে বসে থাকবে? বিভিন্ন কাজ আছে, সে যে কোনো একটা বেছে নিতে পারে। আজকাল সেলাই করেও অনেক টাকা ইনকাম করা যায় এবং অনেক সুন্দর কাজ। গরু পালন করা যায়, ছাগল পালন করা যায়। একটা ছাগলের 6 মাস পর পর 2-3টা করে বাচ্চা হয়। আমার ছাগলও আছে 5টা। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি তো আসলে, আমি যেটা বলবো সেটা তো, আপনি হচ্ছে এই বাড়ির একজন লক্ষ্মী। তার মানে কি আমরা ছোটবেলা দেখেছিলাম ওয়ালে লেখা থাকতো সংসার সুখের হয় রমণীর গুণে, তাহলে এই কথাটা কি ঠিক? হ্যাঁ, অবশ্যই অবশ্যই ঠিক। তাহলে আপনি এই যে আপনার সংসারে কাজ করছেন, হ্যাঁ, অবশ্যই। এখানে কি আপনার স্বামীর কাছে আপনার কি গ্রহণযোগ্যতা বেড়েছে না কমেছে? হ্যাঁ, গ্রহণযোগ্যতা, তাকে আমি যখন তখন যে কোনো সময় সে আমার কাছ থেকে চায় টাকা নিতে হয়। আচ্ছা। আমি তার কাছ থেকে চাই না যে আমাকে দাও আচ্ছা। 2 টাকা, তো সে আমার কাছ থেকে চায় যে আমাকে দাও। তার মানে নারীর ক্ষমতায়ন হয়? হ্যাঁ, অবশ্যই। নারীর ক্ষমতায়ন গরুর খামারের মধ্য দিয়ে হয়। হ্যাঁ। তাহলে নারীর ক্ষমতায়ন শুধু গরুর খামার না, মানে নারী একজন যদি কাজ করে, সে যদি মনে করে যে আমি নিজে করে খাবো, তাহলেই সম্ভব। শুধু গরু খামার কেন, যে কোনো কাজ। সেই সমাজ সভ্য যে সমাজে নারীর ক্ষমতায়ন থাকে, যে সমাজে নারীর গ্রহণযোগ্যতা থাকে। আমরা তো সেই সমাজে চাই। আমরা চাই সুখী সমৃদ্ধ, নতুন করে অর্থনৈতিক সমৃদ্ধ এক বিনির্মিত নতুন বাংলাদেশ। সে প্রত্যয় কাজ করছে যুবকথা। তো আমরা আপনার স্বামীর সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, ভালো। তো আপনার ওয়াইফের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, জি, খুব ভালো লাগলো। আচ্ছা। যে আমাদের মেয়েরা যদি এভাবে কাজ করে এবং স্বামীর পাশে দাঁড়ায়, তাহলে একটা সংসারের যেমন উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। তো আপনার এই ওয়াইফ সম্পর্কে আপনার মতামত আমরা জানতে চাই একটু। আমার ওয়াইফ দীর্ঘদিন বাইরে চাকরি করছে, পাশাপাশি আমিও একটা চাকরি করি। আড্ডা দেন, যেহেতু আপনার সার্ভিস করেন, পাশাপাশি গরু দেখাশোনা করেন, জি। তার মানে আপনার সময় আড্ডা দেওয়ার সময়টা খুবই কম, খুবই কম, তাই না? তাহলে এই সময়টা কি আপনার ওয়াইফের কোনো বিরুদ্ধে বা আপনার ওয়াইফ সম্পর্কে কোনো কথা বা কোনো মন্তব্য শোনেন আপনি? না, সেখানে তো কোনো মন্তব্য, তো ওরা পাশাপাশি বন্ধু বান্ধব, ওরা হচ্ছে তার মানে প্রশংসাই করে, আচ্ছা, তার কাজ দেখে প্রশংসাই করে। আপনি কি মনে করেন ঘরে ঘরে আমাদের এরকম নারী দরকার? অবশ্যই ঘরে ঘরে এরকম নারী হওয়া দরকার। আমিও চাই প্রত্যেকটা নারী এরকম পরিশ্রমী হোক এবং প্রত্যেকটা বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি পালুক, নিজে স্বয়ংসম্পন্ন হোক, এটাই আমি চাই। হ্যাঁ, এর মধ্য দিয়ে তার যেমন ক্ষমতায়ন হবে, গ্রহণযোগ্যতা বাড়বে, আবার সংসারে আয় হবে, ছেলে মেয়েরাও মানুষ হবে। জি। কারণ তাদের যে পুষ্টির যে ঘাটতি, এই ডিম থেকে, মাংস থেকে, দুধ থেকেও সম্ভব। পূর্ণভাবে সম্ভব। একটা ভালো পুষ্টিকর খাবার খাওয়াইলে একটা জাতি সমৃদ্ধ হয়। আর যদি জাতির যে সন্তান তারা যদি অপুষ্টিতে ভোগে, তাহলে সেই জাতি আর কখনো এগোতে পারে না। তো আপনাদের দুইজনের সঙ্গে কথা বললাম, খুব ভালো ঠিক লাগলো। আছে। ভালো থাকবেন, ধন্যবাদ। আর যুবকথার জন্য দোয়া রাখবেন।